গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি অর্ণব, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনারা শুনবেন পৃথ্বীরাজ চৌধুরীর লেখা ছোট গল্প দ্য শুট। পৃথ্বীরাজ গল্পের তরীর এক অনন্যতম প্রধান মাল্লা। তিনি একাধারে লেখক, পরিচালক, বাচিক শিল্পী ও নাট্যকর্মী। অডিও স্টোরি, সাউন্ড এডিটিং ছাড়াও তার প্রথম পছন্দ ভয়েস ওভার, আবহ নির্মাণ এবং ধ্বনি পরিকল্পনা। বহরমপুর শহরে বেড়ে ওঠার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজি নিয়ে পড়াশোনা করেছেন। তারপর বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজের কর্মসূত্রে নানান রাজ্যে ঘুরেছেন। গত এক দশক যাবৎ তিনি একজন ঔষধ ব্যবসায়ী। তার পাশাপাশি বহরমপুরের বিশিষ্ট সাংস্কৃতিক দল বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত এর সাথেও তিনি যুক্ত। বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিতভাবে প্রবন্ধ, গল্প ও ফিল্ম রিভিউ লেখা ছাড়াও এ যাবৎ তার দুটি বইও প্রকাশিত হয়েছে। প্রথমটি ম্যাগনিফিসিয়েন্ট মুর্শিদাবাদ এবং অন্যটি দ্য আনটার্নড পেজেস। পর্জন্য নামক এক ষান্মাসিক সাহিত্য পত্রিকার বৈশাখ সংখ্যায় তার একটি গবেষণামূলক রচনা সুর, সঙ্গীত, সত্যজিৎ প্রকাশিতব্য। চলুন তাহলে শুরু করা যাক দ্য আনটার্নড পেজেস এর বই থেকে নেওয়া আজকের গল্প দ্য শুট। সঞ্জনা, তুমি কি করেছো? এত ড্রিঙ্ক করেছো যে তোমার চোখও খুলছে না। দেখো, আমি রোহন। ও রোহন, তুমি ফিরে এসেছো। আমি তোমারই অপেক্ষা করছিলাম। জানো, আজকে আমার মন একদম ভালো নেই। আজকে শুটিং এর ডিরেক্টর আমাকে দিয়ে একটা ইজি সিনের জন্য 33টা টেক দিয়েছে। 33 takes, you know. Am I so bad performer? না ডার্লিং, তোমার মতো পারফর্মার তো কেউই নেই, সে ফ্লোরেই হোক বা বেডে। Oh baby, thank you. Come closer. ভেতরে আসবো? আমি তোকে স্পষ্ট বলে দিয়েছিলাম তোর মুখ আমি দেখতে চাই না। রোহান দরজাটা বন্ধ করে দিতে চাইলেও বিট্টু উল্টো দিক থেকে সেটা ঠেলে রেখেছে। আরে, আমার কথাটা বলার একবার অন্তত সুযোগ দে, তারপর না হয় আমি চলে যাব। আহ, কেন কথা বাড়াচ্ছিস? তোর কোনো কথাতেই আর কিছু বদলাবার নেই। আর শোন, তোর এই জেদটাও তোর জন্য মোটেই ভালো হবে না। রোহানের চোয়াল শক্ত। সে ভুরু কুঁচকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে বিট্টুর দিকে। আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি রোহন। বিট্টুর কপালে হালকা ঘামের ফোঁটা, গলায় আর ঘাড়ে ঘামের রেখা নেমেছে। রোহান তার দিকে আপাদমস্তক আরেকবার দেখে নিয়ে গলাটা আরো নামিয়ে বলল, ঠিক আছে, তবে তোর কাছে বেশি সময় নেই। বিট্টু রোহানের পড়শি ত্রিলোক চৌধুরীর ছোট ছেলে। সে ছিল অনেক বছর আগের কথা। সময়ের স্রোত বয়ে গেলেও সেই স্মৃতিগুলো আজও উজ্জ্বল। রাঁচি শহরের মায়ায় জড়ানো ছিল তাদের জীবন, যেখানে তারা একসাথেই থাকত। শহরটাই শুধু নয়,
সেন্ট জেভিয়ার স্কুলের লাল ইটের দালানগুলোও ছিল তাদের বন্ধুত্বের, তাদের বেড়ে ওঠার সাক্ষী। নার্সারির কচি হাতের আঁকামুকি থেকে শুরু করে একেবারে কৈশোরের শেষে ক্লাস 12 পর্যন্ত তারা একই স্কুলের আঙিনায় পাশাপাশি বেঞ্চে বসেই বড় হয়েছিল। ত্রিলোক চৌধুরীর ছিল ট্রান্সপোর্টের বেশ বড় ব্যবসা। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, বাংলা, ইউপি জুড়ে তার ট্রাক চলত। তিনি ছিলেন রোহানের বাবার প্রতিবেশী এবং বন্ধু। রোহানের বাবা ডক্টর রাজেন মিশ্র ছিলেন শহরের সবচেয়ে বড় এমডি। প্রায়ই সন্ধ্যায় দুজনে একসাথে হ্যাপি আওয়ার্স কাটাতেন। রোহানের আজও বেশ মনে পড়ে সেই সব শান্ত আড্ডায় জসবিন্দর, গুরবক্স, সতনাম এমন অনেক শিখ ড্রাইভার আসতেন। তাদের মধ্যে অনেকেই রোহান আর বিট্টুকে বেড়াতে নিয়ে যেতেন, কত কিছু খাওয়াতেন, এমনকি ওদের সঙ্গে খেলতেনও। বিট্টুরা যখন হাই স্কুলে, তখন তার একটি রেয়ার মেডিকেল কন্ডিশন ধরা পড়ে, ক্যালম্যান সিন্ড্রোম। এমন একটি জেনেটিক ব্যাধি যা একজন ব্যক্তিকে বয়ঃসন্ধির শুরু এবং সম্পূর্ণরূপে সমাপ্ত করার পথে বাধা দেয়। বিট্টুর বয়স বাড়ার সাথে সাথে দেখা গেল তার শরীরের মাসল মাস অল্পোন্নত, গোঁফদাড়িও একেবারেই নেই, কিন্তু আছে বর্ণান্ধতা। কানেও সে কিছু কম শোনে এবং গন্ধের অনুভূতিও খুবই ক্ষীণ। রোহানের বাবার চেষ্টায় বিদেশে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতামতে জানা গেল এখন থেকে বিট্টুকে আজীবন হরমোন থেরাপি এবং স্টেরয়েডের ভরসায় থাকতে হবে আর সেডেন্টারি লাইফস্টাইল কাটাতে হবে, অর্থাৎ পরিশ্রম করে ঘাম ঝরানোর মতো কাজ তার জন্য সম্পূর্ণ নিষেধ। কিন্তু অন্যদিকে দীর্ঘদিন স্টেরয়েড গ্রহণ করবার ফলে বিট্টু আরও একটি গুরুতর অসুখে আক্রান্ত হলো, যার পোশাকি নাম স্টেরয়েড রেসপন্সিভ নেফ্রোটিক সিন্ড্রোম। অসুখটা মূলত ইনসুলিন নির্ভর ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত একটি রোগ। এদিকে রোহান বড় হওয়ার সাথে সাথে সুপুরুষ ও সুঠাম দেহী হয়ে উঠেছে। তবে বাবার মতো ডাক্তারি পেশার বদলে তার ঝোঁক রূপলি পর্দায়, যেখানে সে একই সাথে কখনো ডাক্তার, কখনো উকিল, আবার কখনো পুলিশের চরিত্রে অভিনয় করতে পারবে। সেই মতো চেষ্টা করতে করতে শিখেছিল অভিব্যক্তি নামে এক থিয়েটার গ্রুপের হাত ধরে। তারপর ধীরে ধীরে সিনেমায় অভিনয়ের সুযোগ পায় এবং অল্প কিছুদিনের মধ্যেই বেশ নাম ডাক হয়। এই ব্যাপারে সে মনে মনে নিজেকে নায়ক সিনেমার অরিন্দমের সঙ্গে তুলনা করত, আর জীবনের মূলমন্ত্র I will go to the top, the top, the top আওড়ে চলত। যে কোনো মেকআপে, যে কোনো ভূমিকায়, যে কোনো অ্যাঙ্গেল থেকেই ক্যামেরা যেন তাকে সোহাগ করত। এক কথায় রোহানের ফটোজেনিক স্ক্রিন প্রেজেন্স ছিল বড়ই মনোমুগ্ধকর। বিট্টু ছিল রাঁচির সেই থিয়েটার গ্রুপের মেকআপ আর্টিস্ট। কিশোর বয়স থেকেই মেকআপ আর্টকে সে তার হবি বানিয়েছিল। বস্তুত তার হরমোনাল ইমব্যালেন্সের জন্যই তার পেলব চেহারা আর রমণীয় ভঙ্গিমা যেন তার দ্বৈততার সম্পূর্ণতা নিহিত করত। সে ফিমেল সেজে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, নারী ও পুরুষের দ্বৈত অভিনয় করতে পারত। আমার বোধহয় এখানে থাকাটা ঠিক হবে না। কেন, কি হলো? স্টেশন মানেই তো ওই দেখুন, আপনাকে চিনেছে। সেটা কি খুব অস্বাভাবিক? ওই দেখুন। ইস, ওরা কি ভাবছে জানেন? আমি শুটিং করতে যাচ্ছি আর আপনি হচ্ছেন আমার হিরোইন। ছি ছি, কি যে বলেন। কেন, আমার কোম্পানি কি আপনার কাছে এতটাই লজ্জাকর? বিট্টু স্কুল জীবনে অনেক নির্যাতন সহ্য করেছে। কলেজে পড়ার সময়
সহপাঠীদের কুৎসিত ঠাট্টা তামাশার জেরে মাঝপথেই তাকে পড়াশোনা ছাড়তে হয়। শেষমেশ মেকআপ আর্ট একাডেমিতেই সে নিজের আসল পরিচিতি খুঁজে পায়। মেকআপ আর্টের নানান সামগ্রী যেমন তুলো, নন টক্সিক গ্লু, ময়দা, জেলাটিন মিক্সচার, স্পঞ্জ, কর্ন সিরাপ, ল্যাটেক্স আর রঙের ব্যবহার তার হাতের স্পর্শে যেন ম্যাজিক সৃষ্টি করত। রোহান বিট্টুকে অ্যাডগুরু রুডি ম্যাকফারসনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অ্যাডভার্টাইজিং এর দুনিয়ায় অল্প কিছুদিন সময় কাটানোর পর বিট্টু রোহানের হাত ধরেই মেকআপ আর্টিস্ট হিসেবে মেন স্ট্রিম সিনেমায় যোগ দেয়। এরপরেই তাদের ঘনিষ্ঠতা আরও নিবিড় হয়। বিট্টু হয়ে ওঠে রোহানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট। রোহান যেমন গ্রিন রুমের আয়না, তার গায়ে লেগে থাকা স্কন্সের আলো, ফাউন্ডেশন, কেমিক্যাল, স্পিরিট গামের গন্ধ পছন্দ করত, তেমনি তার চেয়ারের আশেপাশে বিট্টুর উপস্থিতি, কসমেটিক্স সম্বন্ধে তার বিশাল জ্ঞান আর প্রস্থেটিক্সের মোক্ষম ব্যবহার তাকে মুগ্ধ করত। কেন এত বছর ধরে বিট্টু রোহানের পার্সোনাল মেকআপ ম্যান, এই ব্যাপারটা গসিপ কলামে এতটাই সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল যে ন্যাশনাল টেলিভিশনে রোহানকে সদুত্তর দিতে বাধ্য করেন একবার এক ইন্টারভিউয়ার। ক্রোধ একটি জৈবিক প্রবৃত্তি, ঠিক যেমন কাম। এটি অ্যামিগডালা থেকে উদ্ভূত। সবারই একটা নিজস্ব নির্দিষ্ট চালিকা শক্তি রয়েছে। অ্যামিগডালাকে অপসারণ করা হলে যে কোনো প্রাণী তার ভয়ের অনুভূতি হারিয়ে ফেলে আর কাম বহু গুণ বেড়ে যায়। বিজ্ঞানীদের মতে মনুষ্য প্রবৃত্তিও একই মর্মে সমতুল্য। মফস্বল থেকে উঠে আসা সঞ্জনা এখন রূপলী পর্দার স্টার। রোহান আর সঞ্জনা জুটি বাঁধলেই হিট। ওদের মধ্যেকার এই সমীকরণ বাস্তবেও ওদেরকে একে অপরের অনেক কাছাকাছি নিয়ে আসে। ঠিকানা বদলালো, সঙ্গে জীবনও। নতুন কেনা এক ফার্ম হাউস বাংলোয় সঞ্জনার হাত ধরে রোহান শুরু করলো তাদের লিভ ইন জীবনযাপন। রোহান কখনো সঞ্জনার বিশুদ্ধতা অথবা নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেনি। সিনেমার পর্দায় তাদের নৈকট্য যখন জীবনের আঙিনায় ছায়া ফেলে, তখন অনেকেই বলেছিল এই সব সম্পর্ক ক্ষণস্থায়ী। রোহানের পপুলারিটির কারণে তার অগুন্তি ফিমেল ফ্যান থাকা সত্ত্বেও তার কখনো পদস্খলন হয়নি। নীতিগতভাবে সেও ছিল সঞ্জনার চোখে বিশুদ্ধ। তবু হঠাৎ একদিন একটা দুর্ঘটনায় কেমন যেন সবকিছু উলট পালট হয়ে গেল। দিন চারেক আগের উইকেন্ডে একটি শোরুম উদ্বোধন উপলক্ষে রোহান শহরের বাইরে ছিল। ঠিক সেই গভীর রাতে অল্প বয়সী একটি ছেলে সবার অলক্ষ্যে সমস্ত সিকিউরিটির চোখের আড়ালে তার বাংলোয় প্রবেশ করে। পোর্টিকোয় দণ্ডায়মান রোলস রয়েস ফ্যান্টমের সামনে সেলফি তোলবার সময় সে ধরা পড়ে যায়। জেরার সময় সে নিজেকে রোহানের একজন ফ্যান বলে দাবি করে। খবরটা পেয়ে তার পরের দিনই ভোরবেলার ফ্লাইটে ফিরে এসে পরিস্থিতির পর্যালোচনা করতে গিয়ে রোহান হঠাৎ দেখতে পেল ক্ষয়ক্ষতির পরিমাণ শূন্য হলেও রাতের কোলাহলের মাঝে সিসিটিভি ফুটেজে বিট্টু রয়েছে। গোলযোগের মধ্যে খুঁজতে খুঁজতে ট্রেস ব্যাক করে দেখা গেল সে টলমল পায়ে রোহানের শোয়ার ঘরের দিকে ফিরে গেছে। আমি জানি আমাকে ঘৃণা করবার যথেষ্ট কারণ রয়েছে, তোকে ইগনোর করতে আসিনি। বিট্টু ঘরের ভেতরে প্রবেশ করে রোহানের দিকে একবার তাকিয়ে তারপর মেঝের দিকে চোখ নামিয়ে অস্ফুট স্বরে বলল, আমি সেদিনই হাসপাতাল থেকে পালসেটাইল জিএনআরএইচ থেরাপি নিয়ে ফিরছিলাম। তো রাগে তো কি বলতে চাস? সেটার জন্য সবকিছু মাফ হয়ে যাবে? অল্পক্ষণ নীরব থেকে একটা গভীর শ্বাস নিয়ে বিট্টু বলল, তুই ছিলিস না, সঞ্জনার একা লাগছিল। ওর সেদিন খুব ভয় ছিল, কিভাবে যে কি হয়ে গেল। আমি রোহান কোমরে হাত রেখে
ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে, মুখ ফিরিয়ে রয়েছে দেওয়াল জোড়া একটা বিশাল ছবির দিকে। স্মিত মুখে সে ডক্টর কালামের হাত থেকে পদ্মশ্রী সম্মান নিচ্ছে। বিশাল ড্রয়িং রুমটার অন্যদিকে প্রায় 400 গ্যালনের একটা মস্ত বড় বো ফ্রন্ট অ্যাকোরিয়ামের মোটরের মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বেশ কিছু সামুদ্রিক উদ্ভিদ আর নানান রঙের ক্লাউন, ফায়ারফিশ গ্লোব, ফ্লেম এঞ্জেল, ব্লেনি, রয়্যাল গ্রামা, পিতাভোকরিস এবং আরও অনেক নাম না জানা মাছ খেলা করছে। আলো ঝলমলে অ্যাকোরিয়ামের মধ্যে কয়েকটি মিহি বুদবুদের ধারা নিঃশব্দে উঠছে। রঙিন কোরাল আর নুড়ি পাথরের ওপরে চলে ফিরে বেড়াচ্ছে ছোট ছোট কাঁকড়া আর স্টারফিশ। ইঞ্চি চারেক লম্বা দুটো সি হর্স একসাথে পাশাপাশি নিশ্চল। তবে সবচেয়ে আশ্চর্যের ও মনোমুগ্ধকর প্রাণী হিসেবে রয়েছে একটি ছোট্ট অক্টোপাস। সমুদ্রের এই এক ফালি নীল জলরাশির দিকে তাকিয়ে অনায়াসেই ঘন্টার পর ঘন্টা শুধু নয়, যেন অনন্তকাল কাটিয়ে দেওয়া যায়। বিট্টু চোখ তুলে দেখল রোহান এক দৃষ্টে অ্যাকোরিয়ামটার দিকে চেয়ে আছে। তার চোয়াল শক্ত, রঙের শিরা ফুলে রয়েছে। গলা খাকড়ি দিয়ে রোহান হঠাৎ বলে উঠল, গাধার তার মনিবের গ্রিক গল্পটা জানিস? না তো। জামার হাতা গোটাতে গোটাতে ধীর পায়ে অ্যাকোরিয়ামটার দিকে এগিয়ে গেল রোহান। পিছন ফিরে বলল, এক মালির একটা গাধা ছিল। সেই মালিক ভালো করে তাকে খেতে দিতে পারত না। গাধাটার প্রার্থনা শুনে জুপিটারের দয়া হলো। তিনি তাকে এক কুমোরের কাছে পাঠালেন। সে খেতে দিত ঠিকই, কিন্তু প্রচুর খাটাতো। গাধাটা আবার মুক্তি চাইল, বলল এই শেষবারের মতো দয়া করুন। এবারে জুপিটার গেলেন রেগে। গাধা পৌঁছলো এক চামড়া ব্যবসায়ীর কাছে। পরদিনই সে তাকে মেরে টাঙিয়ে তার ছাল ছাড়িয়ে দুজোড়া জুতো বানিয়ে ফেলল। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো বলতো? বিট্টু নির্বাক। এর কি জবাব সে দেবে ভেবে পেল না। তার ডান গালের জুলপির ধার ঘেঁষে একটা সরু ঘামের রেখা নামছে। খানিকক্ষণ চিন্তা করে তারপর কাঁচুমাচু মুখে সে দুই দিকে মাথা নাড়ল। কোনো এক জায়গায় অসন্তুষ্টি খুঁজে পেলে অন্য জায়গায় সুখ খুঁজে পাওয়ার সম্ভাবনাও থাকে না। আবার কিছুক্ষণ একটা অস্বস্তিকর নীরবতা। তারপর কি যেন ভেবে হঠাৎ রোহান জিজ্ঞাসা করল, বেডরুমে যাবি না? কেন? না, কখনো না। আমি তো তোকে বললাম রোহন, আমি শুধু তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। না না, যা, সঞ্জনা তোর জন্য অপেক্ষা করছে। তুই প্লিজ বিশ্বাস কর রোহন, ওটা জাস্ট একটা। বলছি না ভেতরে যেতে। এই আদেশ বিট্টু এড়ায় কিভাবে? অনিচ্ছা সত্ত্বেও বিট্টু পায়ে পায়ে খানিকটা এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপ যেন পাথরের মতো ভারী লাগছে। ভেজানো দরজায় বার দুয়েক ঠকঠক করে একটু পিছিয়ে দাঁড়ালো সে। কোনো সারা শব্দ নেই। ঘাড় ঘুরিয়ে দেখল রোহানের অ্যাকোরিয়ামের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। হাতে একটা লম্বা নীলাভ ফিশিং ল্যান্ডিং নেট। সেটা দিয়ে জল থেকে কিছু একটা তোলার চেষ্টা করছে। বিট্টু আবার দরজায় টোকা দিয়ে অল্প ঠেলতেই সেটা কিছুটা খুলে গেল। ঘরে ঢুকতেই আধো অন্ধকারে যেটুকু চোখে পড়ল তাতে মুহূর্তের মধ্যেই তার হৃদস্পন্দন বেড়ে গেল বহু গুণ। এসিটা 16 ডিগ্রি দেখালেও ঘরটা যেন তার চেয়েও বেশি ঠান্ডা। অগোছালো বিছানাটার পাশের বড় জানলাটায় একটা ভারী পর্দা টানা রয়েছে। নাইট ল্যাম্পটা শুধু জ্বলছে। সেই আলোতে বিট্টু দেখতে পেল সঞ্জনার রেকলাইনারটার উপরে একটা অদ্ভুত ভঙ্গিতে আজ শোয়া।
তার ডান পা সামনের দিকে প্রসারিত, অন্য পা ভাঁজ করা অবস্থায় হাতলটার উপরে ওঠানো। তার পরনে জিন্সের প্যান্ট আর স্টিলেটো, যেন এইমাত্র বাইরে বেরোবে। মাথাটা নিচের দিকে বেশ কিছুটা নোয়ানো, একটা চোখ আধ বোঝা, আর অন্যটা দিয়ে যেন দরজার দিকেই দেখছে। ক্রিম রঙের টপটার দুটো জায়গায় কালচে রঙের বড় বড় ছোপ। রেকলাইনারের পাশের মেঝেতে ঠিক তার পায়ের কাছে একটা লাইট ওয়েট 9mm গ্লক 26 পড়ে আছে। গা গুলানো ভাবটা চেপে রেখে বিট্টু দরজায় দাঁড়িয়েও বেশ বুঝতে পারল এই ঘটনার মাঝখানে অন্তত 24 ঘন্টা কেটে গিয়েছে। ঘরের অন্য কোনো প্রান্তে অবশ্য ধস্তাধস্তির বিন্দুমাত্র চিহ্নও চোখে পড়ল না। দিন দুয়েক আগেই সে যখন এই ঘরে রাত কাটিয়েছিল, তখন ঠিক যে অবস্থায় দেখেছিল আজও তার কোনো পরিবর্তন হয়নি। আলোথালো বিছানা, বেডসাইড টেবিলের ওপরে ঘড়ি, রোহান আর সঞ্জনার ছবি, চিরুনি, মোবাইল চার্জার, ময়েশ্চারাইজার, জুয়েলারি ডিশ সব এক জায়গায় উপস্থিত। এমনকি সে রাতের ওয়াইনের গ্লাস দুটোও সরানো হয়নি। বেডসাইড টেবিলের সামনের মেঝেতে শ্যাটু রথস্টাইল্ডের খালি বোতলটা এখনো পড়ে আছে। বারান্দায় যাওয়ার বড় দরজাটাও বন্ধ, পর্দা টানা রয়েছে। মাঝে মধ্যে এসির অটোকাটের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বিট্টুর ঘাম শুকিয়ে গেছে অনেকক্ষণ, তাই বেশ বুঝতে পারল ঠান্ডার জন্য সে শিহরিত হচ্ছে না। একটা অজানা ভয়, দ্বিধা, সংশয় থেকে বিট্টুর সারা শরীরে ক্রমাগত কাঁটা দিচ্ছে। ক্ষণিকের জন্য সঞ্জনার মোহিনী হাসি, তার মুখের আর গলার উপরে সঞ্জনার তপ্ত শ্বাস আর মোমের মতো নরম শরীরটার কথা হঠাৎ মনে পড়ে গেল। মাথাটাকে একবার ঝাঁকিয়ে নিজেকে সামনে নিতে চাইল বিট্টু। ছি! সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জামার গাঢ় কালচে দাগগুলোর দিকে। ঈশ্বর, এটা যদি আজ সত্যি না হয়ে কেবল আমার হাতের মেকআপ হতো। চোখ দুটো প্রাণপণে চেপে ধরবার সাথে সাথেই অজান্তে একটা হাত তার মুখের ওপরে উঠে এসে একটা চাপা কান্না আটকাতে চাইছে। গা গোলানো ভাবটা এখন যেন আরো তীব্র। ঝড় থামলে তুই খুশি হোস নাকি স্বস্তি পাস? রোহান যে কখন বেডরুমে ঢুকেছে বিট্টু টের পায়নি। রোহানের সুন্দর মুখে হাসিটা কি নিষ্ঠুর, কি পাশবিক। আমি কি আমি মানে কখন কি কি কেন? রোহান তার হাতটা বিট্টুর দিকে বাড়িয়ে দিল। হাতে ধরা আছে একটা ডোরা কাটা শামুক। সেটা প্রায় 6 ইঞ্চি লম্বা। প্রতিটা ডোরার ফাঁকে ফাঁকে বেশ কিছু ডটস রয়েছে। বিট্টুর প্রোটানোপিক চোখে রঙের বাহার পুরোপুরি ধরা না পড়লেও শামুকটা যে বেশ জমকালো তাতে কোনো সন্দেহ নেই। এই শামুকটা আগে তো কখনো চোখে পড়েনি। কি এটা? বিস্ময়, বিভ্রান্ত, ভয়ে স্তব্ধ, দ্বিধাগ্রস্ত বিট্টুর এখন বেশ বিরক্তই লাগছে। ধরে দেখ না, এটা আমার লেটেস্ট কালেকশন, ইন্দোনেশিয়া থেকে আনা। এটা নাম জিওগ্রাফার্স কোন স্নেল। রঙের বাহার দেখেছিস? আহা! বিট্টু নিশ্চল, নির্বাক। এসব কি হচ্ছে? এমন মুহূর্তে এই অদ্ভুত আচরণের জন্য সে গভীর দোটানায় পড়েছে। মনে হচ্ছে চারদিক যেন অচেনা অন্ধকারে ঢেকে যাচ্ছে। তাছাড়া এই দ্বিধাগ্রস্ত অবস্থাটাই শুধু নয়,
তার থেকেও বড় ভয় রুহানের রাগ। সে ভীষণ ভয়ানক। তা বিট্টু ছেলেবেলা থেকেই জানে। তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে পুরো পৃথিবী যেন এই মুহূর্তে তার বিপক্ষে দাঁড়িয়ে আছে, আর সে একা, বিহ্বল, ভীত, সিদ্ধান্তহীন। অনেকটা সাহস সঞ্চয় করে শামুকটা হাতে নিয়ে বিট্টু প্রশ্ন করল, ঘটনাটা পুলিশকে এখনো জানাসনি? সে অনুভব করল শঙ্কু আকৃতির খোলসটার ভেতর থেকে পিচ্ছিল প্রাণীটি ক্রমে বাইরে বেরিয়ে আসছে। শামুকটা বেশ ভারী, আর তার গায়ে খয়েরি বা বাদামি চকলেট রঙের দাগ ছোপে বোনা জালের মতো বর্ণিল বুনট। বিট্টু সব রং বুঝতে না পারলেও এর আগে এমন কোনো শামুক সে কখনো চোখে দেখেনি। এটি লম্বাটে সুচালো সুর কৌতূহলী আর সতর্ক ভঙ্গিতে ধীরে ধীরে বাইরে এগিয়ে এলো, যেন তার হাতের ওপর থেকে পরিবেশটাকে উপলব্ধি করতে চায়। সাহস সঞ্চয় করে বিট্টু আলতো করে আঙুল বাড়িয়ে সুরটিকে ছুঁয়ে দেখল। আশ্চর্য, সুরটি পিছু হটল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিট্টুর শরীর কেঁপে উঠল। তার আঙুলে একটা তীব্র হঠাৎ দংশন তাকে বিদ্যুৎ শিহরণের মতো আঘাত করল, যেন প্রাণীটি তার নিরীহ কৌতূহলের উত্তরে হঠাৎই নিজের ভয়ানক পরিচয় জানিয়ে দিল। রোহান স্থির দৃষ্টিতে বিট্টুর দিকে তাকিয়ে, সেই দৃষ্টির তীব্রতায় যেন চারপাশের বাতাসও থমকে দাঁড়ালো। তারপর ধীরে, অত্যন্ত ধীরে সে বলল, পুলিশ? হ্যাঁ, সে তো জানাতে হবেই। আসলে তার আগে একটু গুছিয়ে নি। এগুলো কামড়ায় নাকি? বিট্টু তাড়াহুড়ো করে শামুকটা ফেরত দেওয়ার চেষ্টা করল। রোহান কোনো উত্তর দেওয়ার আগেই আঙুলে আবার সেই হুল ফোটানোর তীব্র অনুভূতি, এবার যেন আরো তীক্ষ্ণ। শরীরের ভেতর আগুনের ঝলকানির মতো ব্যথার চোরা স্রোত বিট্টুর তর্জনী থেকে সারা হাত পেয়ে উঠে গেল, আর সে যন্ত্রণায় মুখটাকে কুঁচকে শ্বাসরুদ্ধ করে ফেলল। এরা হুল ফুটিয়ে দেয় বই কি। এই যে স্নেলটা দেখছিস, এটা হলো ইন্দোনেশিয়ার অ্যানবোনিয়া উপসাগরে প্রাপ্ত জিওগ্রাফার্স কোন স্নেল। তোকে তো তখন বললাম। তাই এই শামুকটার অন্য আরেকটা নামও অ্যানবোনিয়া। জানিস নাকি এটা? হ্যাঁ, আসলে তোকে তখন বলা হয়নি। এরা গভীর সমুদ্রের শিকারী প্রাণী, ঘোর মাংসাশী। এদের এই যে শক্ত খোলসটা দেখছিস, এটা অন্যান্য শিকারী প্রাণীদের থেকে বাঁচতে সুরক্ষা দেয়। আর ওই যে বাইরের দিকে বেরিয়ে থাকা সূঁচের মতো সুরটা বেরিয়ে আছে, ওটাই হলো এদের হারপুন। হ্যাঁ, এই জীবন্ত নমুনাগুলো চরম সতর্কতার সঙ্গে অত্যন্ত সাবধানে ধরা উচিত। হ্যাঁ, আমাকে 1 মিনিট সময় দে, আমি একে ওর সঠিক স্থানে ফিরিয়ে দিয়ে আসছি। এই বলেই রোহান চলে গেল। মিনিট খানেক বাদে বেডরুমে ফিরে এসে রোহান দেখল বিট্টু মেঝেতে বসে পড়েছে। হাতের আঙুলগুলো অস্বাভাবিক রকম ফুলে গেছে। বেঁকে যাওয়া শরীরটা দেখে বোঝাই যাচ্ছে তার সমস্ত শরীরে এখন আড়ষ্টতা। তার চোখে মুখে ভয়, আর তার সাথে শ্বাসকষ্টের লক্ষণ স্পষ্ট। ভীষণ কষ্টে প্রায় ফিসফিস করে বিট্টু কোনো রকমে জিজ্ঞেস করলো, কি হচ্ছে আমার? কি হচ্ছে? কি কি রুহান বিট্টুর চোখে চোখ রেখে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করল। তারপরে উবু হয়ে ওর পাশে বসে মুখটা বিট্টুর কানের
কাছে নিয়ে গিয়ে খুব নিচু স্বরে বলল, তুই কি কখনো শুনিসনি শেষমেশ কেবল 3টে জিনিসই গুরুত্ব পায়? তুমি কতটা গভীরভাবে ভালোবেসেছ, কতটা সাবলীলভাবে জীবন কাটিয়েছ, আর যেসব জিনিস তোমার প্রাপ্য নয় সেগুলোকে কতটা মায়ামুক্ত হয়ে সহজেই বিদায় জানিয়েছ। বিট্টু না পারল নড়তে, না পারল এর কোনো উত্তর দিতে। রোহান এক দৃষ্টিতে বিট্টুর কম্পমান নিচের ঠোঁটের দিকে তাকিয়ে রইল, যা কিছু একটা বলার আপ্রাণ চেষ্টায় থরথর করে কাঁপছিল। ওহো, দেখেছিস, আরেকটা কথা তো তোকে বলতে ভুলেই গিয়েছিলাম। ঠোঁটের কোণে আবার একটা অদ্ভুত এক পিষে বাঁকা হাসি হেসে রোহান বলে উঠল, এদের জীবন্ত অবস্থায় হাতে নেওয়াটা কিন্তু ভীষণ বিপজ্জনক। কারণ এই স্নেলগুলো তাদের হাড়পুন দিয়ে একসাথে প্রায় 100 রকমের টক্সিনস শরীরে ঢেলে দেয়। আক্রান্ত হওয়ার সাথে সাথেই শরীর অবশ হয়ে যায়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, আর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে। হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসে। মৃত্যু প্রায় নিশ্চিত। তবে তুই শুনলে অবাক হবি বিট্টু, এদের বিষটা আদতে এক ধরনের ইনসুলিন। বিট্টু ধীরে ধীরে মেঝের ওপর লুটিয়ে পড়তে শুরু করল। তার শরীরটা একবার কেঁপে উঠল। শুরু হলো প্রবল শ্বাসকষ্ট। সে খাবি খাচ্ছিল। কিছু একটা বলার জন্য সে মুখ খুলল ঠিকই, কিন্তু শ্বাস নিতেই তার ভীষণ কষ্ট হচ্ছিল। তবুও শরীরে তখনও সামান্য যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা জড়ো করে সে অন্য হাতটা তোলবার চেষ্টা করল। রোহানের হাতটা খপ করে ধরে নিজের দিকে টানল। আবার মুখ হা করল, কিছু একটা বলার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বিট্টু বিট্টু বিট্টু, তোর আর কিচ্ছু বলার দরকার নেই। আমি তোকে ভীষণ মিস করবো রে। তোর তুলির ছোঁয়া, যেমন মিস করছি সঞ্জনাকেও। সঞ্জনা তোর অপেক্ষা করছে। বিদায় বন্ধু। রোহান বিট্টুর হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিতেই সেটা নিথর হয়ে মাটিতে খসে পড়ল। বিট্টু শেষবারের মতো একবার চোখ মেলল। পর মুহূর্তেই আবার বুঝে গেল চিরতরে। ঠিক ওর গা ঘেঁষে চিত হয়ে শুয়ে পড়ল রোহান। তারপর এক বুক নীরবতা নিয়ে গভীর কোনো আবেশে চোখ বুঝল। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সে যেন আবার ফিরে গেল সেই পুরনো অবস্থায়। সেই কয়েকদিন আগের মুহূর্তে, যেখানে সে কয়েকদিন আগেও ছিল লক্ষ্যহীন, অনিশ্চিত, উন্মুক্ত। সঞ্জনার একটা খোলা চোখ দরজার দিকে এখনো তাকিয়ে। এতক্ষণ শুনছিলেন পৃথ্বীরাজ চৌধুরীর লেখা দ্য শুট। গল্প পাঠে সৌপর্ণ, অভিনয় বিট্টুর চরিত্রে অভিষেক ব্যানার্জি, রোহনের ভূমিকায় শুভদীপ, সঞ্জনার চরিত্রে বৃষ্টি এবং গল্পের সূত্রধর আমি অর্ণব। কেমন লাগলো আপনাদের আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার কথা তো আপনারা জানেনই। তাহলে আবারও ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায়, শুভরাত্রি।